গুলশানের ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট পণ্য ও অর্থ উদ্ধারের আশা ব্যবসায়ীদের। সংশ্লিষ্টদের আবেদনে রাতে সরিয়ে নেওয়া হলো বুলডোজার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি, ঠাকুরগাঁওয়ে মিছিলে দুপক্ষের সংঘর্ষ। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনা পেলেই ব্যবস্থা, জানালেন আইনমন্ত্রী। আগামী সংসদ অধিবেশনেই পদক্ষেপ নেবার তাগিদ সাবেক আইনমন্ত্রীর। সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগ্য এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে তুলে নেয় তাকে, পলাতক প্রকৃত আসামি। এবং প্রাথমিক শিক্ষার বইয়ে নানা অসঙ্গতি নিয়ে তোলপাড়, দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা, বলছেন শিক্ষাবিদরা। কোনো ধারণাই নেই বোর্ড চেয়ারম্যানের। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। কাঁচাবাজার দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে রাতে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা বন্ধ রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাতে ধ্বংসস্তূপ সরানোর সময় ধ্বংসাবশেষ থেকে অবশিষ্ট পণ্য এবং অর্থ উদ্ধারের আশায় অপেক্ষারত দোকানীদের দাবির পরিপ্রেক্ষিতে বুলডোজারটি সরিয়ে নেয় সিটি কর্পোরেশন। এদিকে অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হতে চললেও শেষ হয়নি রাজধানীর ডিএনসিসি মার্কেটের অগ্নি নির্বাপন এবং উদ্ধার অভিযান। রাতেও মার্কেটটির ধসে যাওয়া অংশের ভেতরে জ্বলছে আগুন। থেকে থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। তবে অনবরত পানি প্রয়োগ করে আগুন নিয়ন্ত্রণে রাখছে ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, ধসে যাওয়া ধ্বংসস্তূপ না সরানোর কারণেই বিলম্ব হচ্ছে এ উদ্ধার অভিযান। প্লাস্টিকের মালটা একটু হয়ে যাচ্ছে, কিন্তু যেটা পারফিউম ওটা ভালো আছে। আর কিছু হ্যান্ড ক্যাশ আছে আমাদের আটকায়, কিছু ডকুমেন্টস আছে, পাসপোর্ট আছে, এগুলো আমরা একটু বের করার চেষ্টা করতেছি। এখানে বুলডোজার চললে মনে করেন যে টাকা পয়সা বা যে টুকিটাকি মাল সামানা বাইরে বেড়া তো ময়লার সাথে ফালাই দিব, দোকানদার পাইলো না। এই জন্য বুলডোজার আপাতত চালানো অফ রাখা হয়েছে। কিছু টাকা পয়সা বের হইব, এগুলি যে বের হয় নিয়ে যায়, এগুলির প্রোটেকশনটা কে দিব, কে দেখবো, কে থাকবো? ডেব্রিজ ক্লিয়ারেন্সটা আমাদের কাজের আওতায় পড়ে না, কারণ ওই ধরনের ইকুইপমেন্টস আমাদের নাই। যে কোনো ধরনের ডিজাস্টারের কাজ কারুর একলার কাজ না, তো আমাদের পার্টের জন্য আমরা রয়ে গেছি। এখন সিটি কর্পোরেশন, লোকাল যারা এখানে মালিকরা আছে, এরা যখন সিদ্ধান্ত নিয়ে ডেব্রিজ ক্লিয়ারেন্স করে দেবে, তখন এই আগুন এমনি শেষ হয়ে যাবে। এদিকে ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে প্রায় একদিন। আগুন লাগার কারণ জানতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। এক জরুরি বৈঠক শেষে দোকান মালিক সমিতির সভাপতি জানান, মার্কেটের খোলা জায়গায় বসবে কাঁচা বাজার। যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন কয়েকশো মানুষকে শুধু নিঃস্বই করেনি, করেছে স্বপ্নহীন। পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে মানুষ খুঁজে ফেরে জীবনের অবলম্বন, খোঁজে নিঃস্ব জীবনে নতুন করে দাঁড়ানোর আলোর দিশা। মার্কেট পুড়ে যাওয়ার প্রথম দিন অনেকেই প্রবেশ করতে পারেননি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু বুধবার অনেককেই দেখা গেছে পুড়ে যাওয়া দোকান থেকে পণ্য সামগ্রী বের করতে। আজকে আমাদের কি হবে, কে দেবে আমাদের ক্ষতিপূরণ? আমার দুইটা দোকানে কোটি কোটি টাকার মাল জয়লা সব সম্পূর্ণ শেষ। আজকে আমরা এখন চাই আমরা আগামীকালকে যেতে দোকানে ঢুকতে পারি। এটা তো কোনো পরিকল্পনা অবশ্যই থাকতে পারে, নাইলে এইভাবে একটা মার্কেট বসে পড়তে পারে না। সরকারের কাছে আবেদন, এই মার্কেটটা যেহেতু এখনো আছে ঠিক মতো, এটারে পরিষ্কার করে হোয়াইট ওয়াশ করে দ্রুত খোলার ব্যবস্থা করে দেওয়া হোক। বুধবারও মার্কেট এলাকায় ছিল পুলিশের কড়া পাহারা। ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় নিয়ে মার্কেট চত্বরে বৈঠক করেছে দোকান মালিক সমিতি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি স্মারকলিপি দেব। আজকের আমরা কাঁচা বাজার এই জায়গায় এবং পাকা মার্কেট ওই জায়গার মাল সরাইলে ওই জায়গায়। এদিনও দিনভর কাজ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান। বিল্ডিং এ রাতে যারা ছিল এবং আশেপাশের যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, মার্কেট কমিটির সাথে কথা বলবো। এই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে, এ সকল তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম করব। তবে এই মুহূর্তে কিন্তু কোনো কিছু আসলে বলা সমীচীন হবে না, বলা যাচ্ছে না। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে আগুন লাগার কারণ জানতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের
দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্যটি উদ্ঘাটন করা প্রয়োজন। যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, এটা জন্য সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। শেষ কথা বলা যাবে না। তদন্ত কাজ শেষ হলে যা সত্য তা বেরিয়ে আসবে। সোমবার মধ্যরাতের পর গুলশান ডিএনসিসি মার্কেটে লাগা আগুন প্রায় একদিন চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিএনসিসি মার্কেটের মতো একটি বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রশ্ন উঠেছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং এ বিষয়ে সচেতনতা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জনবল বা প্রযুক্তি কোনোটিই নেই সেবা সংস্থাগুলোর। আর বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় নগরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব না হলে বড় দুর্যোগ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীতে সংগঠিত অগ্নিকাণ্ডের সর্বশেষ চিত্র এটি, যে আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সংস্থার সময় লেগেছে 16 ঘন্টারও বেশি। কিন্তু কেন এই ভয়াবহতা? বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা থেকে শুরু করে নগরীর ভালো মন্দে নিয়োজিতদের দায়িত্ব অবহেলা কোনোটিই বাদ পড়েনি এই অগ্নিকাণ্ডে লেলিহান শিখার নিয়ামক হতে। ভবন ধসের যখন ঘটেই গেল, তখন এর নিচে যে দাহ্য বস্তু আছে সেগুলো তো আর পানির সেখানে আর পৌঁছাবে না। তা সেটা যতক্ষণ পুড়ে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন দফায় দফায় জ্বলতে থাকবে। এই মার্কেটগুলো একটা সামরিক আদেশের মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনে হ্যান্ডওভার করি। উদ্দেশ্য ছিল তারা এগুলো আরো মেনটেন করবে, আরো ইমপ্রুভ করবে, ভবিষ্যতে আরো এটাকে উন্নতভাবে ডেভেলপ করবে। কিন্তু সিটি কর্পোরেশন মার্কেটগুলোকে আর ভাঙে নাই, বরং তারা ওই যে যারা ওখানে ছিল ওখানে উপরে দোতলা করে বসছে। ফায়ার সার্ভিসের গাড়িতে যে পানি থাকে সেটা সজোরে যদি অগ্নিকাণ্ডের উপরে নিক্ষেপ করা হয় তাহলে 7 থেকে 10 মিনিটে কিন্তু এক একটা গাড়ি শেষ হয়ে যাওয়ার কথা। তাছাড়াও এত গাড়ির প্রয়োজন হয় না যদি এখানে পানির উৎস থাকে। বিদেশে গেলে আপনি দেখবেন ঢাকা শহরে ছিল, এই গুলশান বনানী তো শুরুতে ছিল, ধানমন্ডিতে ছিল, কিন্তু সবগুলো হাইড্রেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নগর পরিকল্পনাবিদদের মত, সবথেকে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন। এখন তো একটি জায়গায় আগুন লেগেছে, আর্থকুয়েকের পরে আগুন লাগবে সমগ্র ঢাকা শহর হবে আগ্নেয়গিরি। তার জন্য কি আমরা প্রস্তুত? আমরা বের হতে যদি চাই তাহলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম হলো কারুর সাথে কারু যোগাযোগ নাই। ঢাকা শহরের মালিক হচ্ছে প্রায় 54টি প্রতিষ্ঠান। এছাড়া দুর্যোগ মোকাবেলায় কার্যকর গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি সহ স্টেক হোল্ডারদের সমন্বয়ে আলাদা একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার কারণেই বিএনপি জামায়াত চক্রের হাতে গাইবান্ধার সংসদ সদস্য লিটনকে প্রাণ দিতে হয়েছে। বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথ সভার সূচনা বক্তব্যে একথা বলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, সংসদ সদস্য হত্যাকারীদের অবিলম্বেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় অতীতে যে কোনো সরকারের চেয়ে আওয়ামী লীগ সফল হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গাইবান্ধা এমন একটা জায়গা যেখানে এই বিশেষ করে সুন্দরগঞ্জ, এখানে হচ্ছে একেবারে জামাতের একদম একটা মানে সন্ত্রাসী এলাকা। যেহেতু ও জামাতের বিরুদ্ধে সবসময় ছিল, এমনকি গোলাম আজম ওখানে মিটিং করতে যায়, সেই মিটিং ও করতে দেয়নি, বাধা দেয়। সেই থেকে জামাতের একটা ক্ষোভ ওর উপর সবসময় ছিল এবং ওখানে তারা জামাত বিরোধী একটা অবস্থান নিয়ে শক্তভাবে সে ছিল। আমাদের স্বাধীনতার পক্ষে শক্তিকে সবসময় সাহায্য করত, যে কারণে আজকে তাকে জীবনটা দিতে হলো। এই যুদ্ধ অপরাধীর বিচার ঠেকানোর জন্য এরা এই তাণ্ডব শুরু করেছিল, খালেদা যেতে কোনো সন্দেহ নাই। আর জীবন দিয়ে গেল আজকে আমাদের একজন সংসদ সদস্য। এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আরো সোচ্চার হতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও যেভাবে খুঁজে বের করে তাদেরকে শাস্তি আমাদের দিতে হবে। আমাদের 3 বছর পূর্ণ হলো। বাংলাদেশের ইতিহাসে এত সফলভাবে কোনো সরকার দেশ চালাতে পারেনি যেটা আমরা করতে পেরেছি।
যারা দেশের উন্নয়নে বাধা দেয় তাদের ক্ষমতায় আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে রংপুর বিভাগের 5 জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। ওই অনুষ্ঠান থেকেই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরতে উত্তরের জনপদ রংপুর বিভাগের 5 জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভিডিও কনফারেন্সে জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত শোনেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। হত্যাকারীদের যে কোনো মূল্যে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। ওই এলাকার মানুষকে সবসময় নিরাপত্তা দিত, তাকেই নির্মমভাবে হত্যা করেছে। একজন সংসদ সদস্য নির্বাচিত প্রতিনিধিকে এভাবে হত্যা করা, এটা কখনো মেনে নেওয়া যায় না। এর বিচার হবেই বাংলার মাটিতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো যেভাবে হোক এদেরকে খুঁজে বের করতে হবে। কনফারেন্সের এক পর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপারের কাছে 2013 সালে বিএনপি জামায়াতের হামলায় 4 পুলিশ হত্যা মামলার অগ্রগতি জানতে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বলেন, যারা জনকল্যাণে বাধা দেয় তাদের ক্ষমতায় আসার অধিকার নেই। যেভাবে তাণ্ডব চলছে 13তে, 14তে, 15তে, তো এই আসামিগুলি যদি দ্রুত না ধরা পড়ে তাহলে তো এই আজকে তো একজন আমার এমপিকে হত্যা করলো, এরপর যে আরো কত ঘটনা ঘটবে কে জানে। কাজে এটার জন্য কঠোর একটা ব্যবস্থা নিতে হবে। জনগণ বিরোধী কাজ করে তারা যেন ভবিষ্যতে আর ক্ষমতা আসতে না পারে, সেই ব্যবস্থাটা নিলেই কিন্তু আর দুষ্টিদের কিছু থাকবে না। এর আগে ভিডিও কনফারেন্স করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর ওয়াজিদ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট এবং 1000 আসন বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। মেধাবীরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের সিদ্ধান্ত প্রতি জেলায় অন্তত একটা করে বিশ্ববিদ্যালয় হবে, কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে। অর্থাৎ ঘরের খেয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। একটা বিষয় সকলকে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস, এর হাত থেকে আমাদের ছাত্র সমাজকে মুক্ত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কেউ যেন ছাত্রলীগে অনুপ্রবেশ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বর্ণাঢ্য র্যালি বের করে। সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যেয়ে শেষ হয়। শুভ দিন। এর আগে 69তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে এই অনুষ্ঠানে তিনি ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। পরগাছামুক্ত ছাত্রলীগ চাই। বিভিন্ন কমিটি গঠনের সময় সতর্ক থাকতে হবে যেন এ পরগাছারা দলের মধ্যে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে। এই সমস্যা সৃষ্টির পেছনে জড়িত গুটি কয়েক পরগাছা বদনাম হয়, গোটা পার্টি বদনাম হয়, সরকারের। এ সময় সাম্প্রদায়িক উগ্রবাদকে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতোই আগামী জাতীয় নির্বাচনেও বিএনপির জয়ের আশা নেই বলেও মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জের নির্বাচনের পর আগামী নির্বাচনে জেতার আশাও বিলীন হয়ে গেছে। নিরপেক্ষ নির্বাচনে হেরে যাওয়ার পর বিএনপি এখন দিশেহারা পথিক। এই দিশেহারা পথিক আবল তাবল বকছে, উন্মাদের মতো প্রলাপ বকছে। নালিশি যাদের জীবনের একমাত্র পুঁজি, তাদের নিয়ে আমাদের আর
মাথা ঘামাবার দরকার নেই। এদিকে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রনির নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের চৌরাস্তায় পৌঁছালে ছাত্রলীগের অপর গ্রুপ মিজানের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের এখানে দুটো গ্রুপিং আছে। এই গ্রুপিং এর কারণে যারা নেতৃত্ব দিচ্ছে সকলেই মিলে এটাতে মোটামুটি জড়িত ছিল। আমরা দুই পক্ষকে দুই সাইডে সরাই দিচ্ছি। প্রবাসের সময় আরো থাকছে। ময়মনসিংহে ট্রাকের চাপায় মা ও দুই সন্তান সহ 5 জন নিহত। দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার তাগিদ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। স্বচ্ছ ও নিরপেক্ষ কমিশন গঠনে রাষ্ট্রপতি আইন প্রণয়নের নির্দেশ দিলে সেটিও করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলছেন, একটি আইনি কাঠামোর মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার। রাষ্ট্রপতি চাইলে আগামী অধিবেশনেই এই সংক্রান্ত আইন প্রণয়ন সম্ভব বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে চলছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ। যে সংলাপে এরই মধ্যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নে রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছেন। বিভিন্ন মহল থেকেও একই ধরনের দাবি ওঠে। সাবেক আইনমন্ত্রীর মত, একটি সুনির্দিষ্ট আইন থাকলে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে, যে ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন রাষ্ট্রপতি। একটা সার্চ কমিটির মাধ্যমে যদি রিকমেন্ডেশনটা আসে, মাননীয় রাষ্ট্রপতি সেইভাবে তাদের নিয়োগ দেবে এবং আইনের মাধ্যমে হলে আরো ভালো হয়। যাদেরকে সার্চ কমিটিতে রাখা হবে তাদের যোগ্যতা কি হবে, বা সার্চ কমিটি কি 5 জন তো এখন আছে এবং 5 জনের মধ্যে একজন চেয়ারম্যান আর 4 জন হলো সদস্য, তো কি প্রত্যেকেরটার জন্য কি একজন করে নাম দেবে না 2 জন করে, যার থেকে রাষ্ট্রপতি হয়তো সিলেকশনটা দেবে এবং সেইটা আইন করলে পরে কোনো অসুবিধা নেই। এমন প্রেক্ষাপটে বুধবার বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির নির্দেশ পেলে কমিশন গঠনে আইন প্রণয়ন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। যদি আইন প্রণয়ন করতে হয় তাহলে রাষ্ট্রপতি বলবেন আইন প্রণয়ন করার কথা। যেই মুহূর্তে এইরকম মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে কিছু করার জন্য নির্দেশ দিবেন, আমরা নিশ্চয়ই সেই কাজটা তড়িৎ করার মতন ক্ষমতা রাখি। তারা দুজনই মনে করেন, রাষ্ট্রপতির সংলাপ শেষ হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার দিকটি আরও স্পষ্ট হবে। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেয় দল দুটি। এ সময় সাম্যবাদী দলের পক্ষ থেকে 9 দফা প্রস্তাবনা তুলে ধরে বলা হয়, নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে। যুদ্ধাপরাধী এবং তাদের সন্তানরা যাতে কোনো নির্বাচনে অংশ নিতে না পারে, প্রস্তাবিত আইনে এমন বিধান রাখারও দাবি জানায় দলটি। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দ্বারা সার্চ কমিটি গঠন এবং আইন প্রণয়ন সহ রাষ্ট্রপতির কাছে 7 দফার প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। অপরাধী না হয়েও সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজা খাটছেন হতভাগা এক যুবক। রিপন আহমেদ ভুট্টো নামে ওই যুবককে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুল দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে কারাগারে পাঠিয়ে দেয় তাকে। আর সেখানে গিয়েই জানতে পারেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। আর মূল আসামি স্বজনদের দাবি, বকুল কারাগারে নয়, থাকছেন সৌদি আরবে। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট।
রিপন আহমদ ভুট্টু নামে এই মানুষটি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 14 মাস ধরে কারাগারে, কিন্তু জানেন না তার অপরাধ কি। আবার কারাগারে বন্দী আছেন আরেক নামে, অথচ যার নামে কারাভোগ করছেন সে ঘুরে বেড়াচ্ছে বিদেশে। অসহায় এই মানুষটির সঙ্গে ঘটা এমন করুণ কাহিনী বেরিয়ে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। খোঁজ নিয়ে জানা যায় 2009 সালের একটি হত্যা মামলায় পলাতক আসামি হিসেবে যাবজ্জীবন সাজা হয় দরাস মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম এবং ইকবাল হোসেন বকুল নামের 3 ব্যক্তির। 2015 সালের 11 অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে ইকবাল হোসেন বকুল নামে একজনকে কারাগারে পাঠানো হয়। রিপন আহমদ ভুট্টোর দাবি, পরিচয়পত্র দেখানোর পরও বকুল সাজিয়ে তাকে আটক করে পুলিশ। আমার নাম রিপন আহমদ ভুট্টো। আমার আইডি বা আমার পাসপোর্ট আছে। আমি বিদেশে ছিলাম প্রায় 3 মাস যাবৎ, দুবাইয়ে ছিলাম। মানে পাসপোর্টেও আমার নাম ছিল রিপন আহমদ ভুট্টো। ঘটনা অনুসন্ধানে মূল আসামি বকুলের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবার সাথে। তিনি বলেন তার ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন। মামলার বাদীরও দাবি, কারাগারে থাকা ব্যক্তি বকুল নন। আর আইছেন না? একবার আইছি। আবার গেছেন কি? কোন দেশ হতেন তখন? আচ্ছা ও তো এটা বাদ দাও না, এটা দিক দাদা আপনাকে কই বইয়ে কথা হতো না। ও ইয়া আপনি রাত কেন আমি একলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশ থেকে যোগাযোগ করেনি আপনার? আমার লগে যোগাযোগ করে না। ইকবাল হোসেন বকুল, গয়াস উরুফে দয়াস, রুজিনা বেগম, ওরা হচ্ছে আমার প্রকৃত আসামি, কিন্তু বর্তমানে যে আসামিটা আছে ও আমার আসামি না। এ বিষয়ে পুলিশ ও পিপি কোনো কথা বলতে রাজি হননি। অবশ্য জেল সুপার ও জেলা ম্যাজিস্ট্রেট জানান বিষয়টি সরকারের উচ্চ মহলে জানাবেন। যেহেতু লাইফ সাজার বন্দী, তাকে মহামান্য উচ্চ আদালতে আপিল করার জন্য বলছে। উচ্চ আদালতে আপিল করলে সে আপিল থেকে অবশ্যই থেকে সে ক্লাস পাবে। আমরা আবেদনের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আমরা বিভিন্ন দপ্তরে তথ্য অনুসন্ধান করব। এরপর সরকারের নিকট এ বিষয়ে করণীয় সম্পর্কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করব। সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমেই কারাগারে পাঠানো হয়। এত কিছুর পরও ভুট্টো কিভাবে আসামি হিসেবে সাজাভোগ করছেন সেটা খতিয়ে দেখে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। প্রবাসের সময় আরো থাকছে। শেষ 2টি টি-20 খেলতে মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ। দল হিসেবে খেললে সিরিজে ফেরা সম্ভব, মন্তব্য মাহমুদুল্লাহর। প্রাথমিক শিক্ষার বইয়ে কবি কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে কবিতার বিকৃতি সহ নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তোলপাড়। এসব মাধ্যমের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমেও হয়েছে খবর। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষার বইয়ে এ ধরনের ভুলের দায় এড়াতে পারেন না পাঠ্য বই প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধনে নিয়োজিত বিশেষজ্ঞরা। আর এমন ভুল বা বিকৃতি সম্পর্কে অবগত নন বলে জানালেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান। শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে সারা দেশে বর্ণিল আয়োজন আর উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্য বই। বিগত বছরগুলোতে এই বইয়েরই নিম্নমান, ছাপার ভুল এবং বিষয়বস্তুর অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল থেকে। এবছর শিক্ষার্থীরা বই হাতে পাবার পর প্রাথমিকের বেশ কয়েকটি বিষয়বস্তুর ভুল নিয়ে সরব হয়ে ওঠে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথম শ্রেণীর বইয়ে ওতে ওড়না তোলপাড় ফেলে দেয়, চলে পোস্টের পর পোস্ট। তৃতীয় শ্রেণীর আদর্শ ছেলে কবিতায় বেশ কয়েকটি বিকৃতি চিহ্নিত করা এ পোস্টটি নিয়ে শুধু যোগাযোগ মাধ্যমেই না, নানা গণমাধ্যমেও সংবাদ হয়েছে। আলোচনায় এসেছে পাঠ্য বইয়ের আরো বেশ কিছু ভুল। শিক্ষাবিদরা মনে করেন দেশের ভবিষ্যৎ শিশুদের গড়ে তুলতে এ ধরনের ভুল কারো কাম্য নয়। যারা করেছে তাদের দায়, কোনো সন্দেহ নেই। আর ত্রুটিমুক্ত হতে হবে, সোজা কথায় এক বাক্যে সংশোধন করতে হবে। এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান এটাকে ত্রুটি হিসেবে উল্লেখ করলেন। আপনার এই মাধ্যমে আমার জানার পরে আমি অবশ্যই সেই যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন সেটা আমি দেখব এবং ভবিষ্যতে যার যতটুকু দায়িত্ব আছে এবং দায়িত্ব অবহেলা যদি থাকে সেই বিধিসম্মতভাবেই সেই ব্যবস্থাটা হবে। এই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস তার। সেটা আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ও 2 সন্তান সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার বেলা 12টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ একই পরিবারের 3 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে শিশুটিরও মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে। 2016 সালে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6055 জন। বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির জরিপে উঠে এসেছে এ তথ্য। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং সহ যাত্রীদের অসচেতনতাকে দায়ী করছে সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। তোহা খান তামিমের প্রতিবেদন। সড়ক দুর্ঘটনা, মৃত্যুদূত ঘরের সামনে দাঁড়িয়ে থাকার মতো। ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরবে কি প্রিয়জন, এমন সংশয় বরাবরই থেকে যায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে 2015 সালের তুলনায় 2016তে সড়ক দুর্ঘটনা কমেছে 34%, নিহত 29% এবং আহতের সংখ্যা 27% কমেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির প্রতিবেদনে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা, মহাসড়কের পাশে হাটবাজার অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা এবং চালকদের ট্রেনিং এর ব্যবস্থা করা ও মোটরযান আইনের সংস্কার করা সহ মোট 10টি সুপারিশ করা হয়। 2016 সালে দুর্ঘটনায় নিহত হয়েছে 6055 জন, আহত হয়েছে 15,914 জন। সড়ক দুর্ঘটনাকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারকে নানামুখী কর্মকাণ্ড আরও গতিশীল করতে হবে। এদিকে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকের মতে, সড়কে নিরাপত্তা বাড়াতে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। যারা ব্যবসা করে, যারা মালিক, যে ড্রাইভার, তার ইথিক্স এবং আলটিমেট যদি পরিবর্তন করতে হয়, তাহলে ব্যাপক ভিত্তিক মেগা প্রজেক্টের আওতায় আনতে হবে। সেফটিটা নিশ্চিত করতে গেলে শুধু এককভাবে কেউ পারবে না, স্থানীয়ভাবে যদি করা হয় তাহলে এনফোর্সমেন্ট লাগবে না। গাড়ি ওভারটেকিং করে, ওভার স্পিড করে, এগুলো তো আপনার ক্যামেরা বসায় দিলে তো সাফিসিয়েন্ট, তার ফাইন হয়ে যাবে সাথে সাথে। কিন্তু আপনি আসতে কেন, আপনাদের এই সরকার সমাধান চান, একটা টেকনোলজিকে ইনভলভমেন্ট বাড়াইতে হবে। 2015 সালে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,642 জন। একই বছর আহতের সংখ্যা ছিল 21,855 জন মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিলে বিজিএমই ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার সকালে হাতিরঝিলের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি একথা জানান। হাতিরঝিলকে আরো আকর্ষণীয় করতে অপেরা হাউস ছাড়াও একটি কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। সম্প্রতি চালু হওয়া ওয়াটার ট্যাক্সি সার্ভিস খুব শিগগিরই বাড়িধারা বনানী পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি। আশপাশের বাসিন্দাদের সুবিধার্থে ঝিলের ওপরে 8 থেকে 10টি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী। 90 দিন সময় ওদেরকে দিচ্ছে, ওরা না ভাঙলে আমরা ভেঙে ফেলবো এবং এটা করবোই আমরা। যেটা মানে র্যাঙ্কস ভবন ভাঙা হয়েছে, আমরা ওইভাবে ভাঙবো না, কারণ র্যাঙ্কস ভবন ভাঙতে গিয়ে আমাদের কয়েকজন লোক মারা গিয়েছে। আমরা এটা আধুনিক পদ্ধতিতে আমরা এটা ডেমোলিশ করব, যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবার প্রবাসের কিছু খবর। ওবামা প্রশাসনের শেষ 1 বছরে বাংলাদেশি সহ রেকর্ড পরিমাণ অভিবাসী বহিষ্কার এবং দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বিভাগের বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের দপ্তরের আভ্যন্তরীণ প্রকাশনা বলছে, 2016 সালে হোমল্যান্ড সিকিউরিটি মোট 5,30,000 জনকে আটক এবং 4.5 লাখেরও বেশি অভিবাসীকে বহিষ্কার ও ফেরত পাঠিয়েছে। এর মধ্যে সম্প্রতি অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 শতাধিক বাংলাদেশিকেও ফেরত পাঠানো হয়। বহিষ্কৃতদের 90 ভাগই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, অবৈধভাবে সীমান্তে প্রবেশকারী এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ছোটখাটো কোনো অপরাধে জড়িত থাকলেও তাকে বহিষ্কার করার এই প্রবণতায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীরা। প্রায় 5.5 লাখের অধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ইমিগ্রেশন ভায়োলেশন এবং অপরাধ সংক্রান্ত কাজে, এবং প্রায় 4.5 লাখেরও বেশি লোককে আপনার ডিপোর্ট করা হয়েছে। এইটা রেকর্ড সংখ্যক। ওবামা প্রশাসনে মনে হয় যে তার এই সর্বশেষ এই বছরটাতে সে সর্বসংখ্যক
লোকদেরকে সে ডিপোর্ট করেছে। এটা অবশ্যই উদ্বেগের কারণ। এই প্রক্রিয়াটা তারা বলতেছে তারা অব্যাহত রাখবে। আগামী বছরগুলোতে এই সংখ্যা পরিমাণ আরো বাড়তে পারে। তো এই ধরনের একটা আশঙ্কা করা হচ্ছে। এইটা নিয়ে বহু আন্দোলন করা হয়েছে, অনেক ধরনের স্মারকলিপি দেওয়া হয়েছে, এটা কিভাবে থামানো যায় সেই চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি স্কুলে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাস আল খাইমা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত জাতীয় বই বিতরণ 2017 এবং পিসি ও জেসি 2016 সালের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান বলেন, বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াটা বর্তমান সরকারের অন্যতম সাফল্য। স্কুল পরিচালনা কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব AKM মিজানুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরো অনেকে। দেশের বাইরে বাংলাদেশি স্কুলগুলোতেও বছরের শুরুতে নতুন বই পৌঁছে দেওয়ায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ছুরি নিয়ে হামলা করা ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার অভিযোগে এক ইসরায়েলি সেনাকে দোষী সাব্যস্ত করেছে দেশটির সামরিক আদালত। বুধবার তেল আবিবের আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হলেও পরবর্তী কোনো দিন সাজা ঘোষণা করা হবে বলে জানানো হয়। ইলোর আজারিয়া নামে 20 বছর বয়সী ওই সার্জেন্ট গত বছরের 24শে মার্চ ফাতা আল শরীফ নামে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে। সে সময় ইসরায়েলের মানবাধিকার সংস্থা BTSLM-এর কর্মীদের ক্যামেরায় গুলি করে হত্যার দৃশ্য ধরা পড়ে। এদিকে আজারিয়াকে আদালত দোষী সাব্যস্ত ঘোষণার পর তেল আবিবের একটি সামরিক ঘাঁটির বাইরে তার সমর্থনে বিক্ষোভ করেছে শত শত কট্টর ইসরায়েলি। এবার খেলার খবর। টিম বাংলাদেশ হয়ে খেলতে পারলে টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে গেল ম্যাচের ভুলগুলো যেন আর না হয় সেদিকে সচেতন থাকতে সতীর্থদের পরামর্শ দেন রিয়াদ। নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ের যাত্রাপথে গণমাধ্যম কর্মীদের এমনটাই জানান তিনি। নিউজিল্যান্ড থেকে মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ঢাকার ভূমিকম্পনে যেন কিছুটা আঁচ পড়েছিল ম্যাকলিন পার্কের উইকেটে। নইলে কি প্রথম টি-20তে এভাবে ধস নামবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে? কিউই পেসারদের গতি আর বাউন্সে ছন্নছাড়া ব্যাটিং তামিম ইমরুল সৌম্যদের। তবে একমাত্র প্রতিরোধ গড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপরীতমুখী ওই উইকেটে যে বেশ রান ছিল তা প্রমাণ করেছেন বিশ্বকাপের হিরো মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডে আসার পর জয়ের সম্ভাবনা জেগে উঠলেও হয়নি শেষ পর্যন্ত। কেন হয়নি এমন প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহর সরল স্বীকারোক্তি, টিম বাংলাদেশ হয়ে খেলতে পারছেন না তারা। ওয়ানডে সিরিজে ওরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারিনি, ওরকম ভাবে মানে কি কন্ট্রিবিউটই করতে পারিনি টিমের জন্য। তো এই জন্য একটু খারাপ লাগছিল, বাট কালকে একটু ক্রিজে টাইম স্পেন্ড করতে পেরেছি, তো এদিক থেকে একটু বেটার ফিল হচ্ছে। না, পেস ওরকম কিছু ছিল না। আমার মনে হয় আর্লি অন নতুন বলে বেশ কয়েকটা বল খেলেছি, তখন মনে হয়েছে যে হয়তো বা কিছুটা টেনিস বল বাউন্স ছিল, বাট বলটা একটু পুরানো হওয়ার পর আস্তে আস্তে ইট ওয়াজ বিকামিং ইজিয়ার। তো তারপরও আমার মনে হয় যে ওই ভেন্যুতে 15-20 রান শর্ট ছিল। নেপিয়ারের মিশন শেষে সকাল সকাল টাইগারদের যাত্রা মাউন্টেন মাঙ্গানুইতে। যাত্রার আগে স্থানীয় বাসিন্দাদের আবদার মিটালেন ক্রিকেটাররা। তবে কোটি বাংলাদেশির আবেগ মিটাতে পারেননি এখনো মাশরাফিরা। কিন্তু এবার প্রতিজ্ঞা প্রত্যাশা পূরণের। আমাদের ভালো স্টার্টটা সবসময় ইম্পর্টেন্ট, যে কোনো ফরম্যাটেই। আমরা ইমপ্রুভ করছি, কারণ অ্যাওয়ে কন্ডিশনে সবসময় টাফ। আর আমরা জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন, নিউজিল্যান্ড টিম খুবই ভালো একটা টিম। তারপরও হয়তো অপরচুনিটিগুলো এনিহাও আমরা মিস করে যাচ্ছি। আমরা যদি নেক্সট টাইম কোনো ভালো অপরচুনিটি পাই, আমরা যেন আর কি ওটা মেক শিওর করি। প্রায় 7 ঘন্টার যাত্রা শেষে মাউন্ট মাঙ্গানুইতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন ছিল না ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন। ক্রাইস্টচার্চ থেকে নেলসন, এরপর নেপিয়ার, কোথাও টাইগারদের মেলেনি এতটুকু সুখ। এবার বাংলাদেশের মিশন, যেখানে কারো খেলার অভিজ্ঞতা নেই, মাউন্ট মাঙ্গানুই। সেখানে মিলবে কি প্রত্যাশার প্রাপ্তি? অপেক্ষায় থাকতে হচ্ছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নেপিয়ার, নিউজিল্যান্ড। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের খবর। পারল না বাংলাদেশ। ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের।
সাবিনা স্বপ্নাদের ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। ফলে প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ভারতের সঙ্গে সমান তালে লড়তে থাকে বাংলাদেশের নারীরা। তবে ম্যাচের ১২ মিনিটে ডাঙ্গেমি গ্রাসের গোলে ১-০তে লিড পায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪০ মিনিটে স্বপ্নার গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতীয়দের আবারও লিড উপহার দেন সুস্মিতা মালিক। ২-১ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের বাকি সময়টুকুতে আর নিজেদের গুছিয়ে নিতে পারেননি ছোটনের শিষ্যরা। উল্টো ৭০ মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্দুমতি গোল করলে ৩-১ গোলে লিড পায় ভারত। আর শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হয় ওই ৩-১ গোলের জয় নিয়েই নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা ধরে রাখার উৎসবে মাতে স্বাগতিকরা। ভারতের ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন দেশের সব ফরম্যাটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বুধবার নিজের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানান তিনি। ২ বছর আগে টেস্ট দলের দায়িত্ব ছাড়লেও ভারতের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাচ্ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এর আগে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছিলেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। তবে অনেকটা চমক দিয়েই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, কারণ আগামী ১৫ই জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। শুক্রবার সেই সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারতের নির্বাচকরা। তবে দায়িত্ব ছাড়লেও ২ ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভারতের সফল এই অধিনায়ক। ২০১৭ সাল থেকে টিম ইন্ডিয়াকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে আসছিলেন ধোনি। তার অধীনে ভারত আইসিসি বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অধিনায়ক হিসেবে ব্যাট হাতেও সবসময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। নতুন অধিনায়ক কে হচ্ছেন তা এখনো নির্ধারিত না হলেও বিরাট কোহলির কাঁধেই দায়িত্ব বর্তাতে পারে বলে ভারতের গণমাধ্যমে গুঞ্জন উঠেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুলশানের ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট পণ্য ও অর্থ উদ্ধারের আশা ব্যবসায়ীদের। সংশ্লিষ্টদের আবেদনে রাতে সরিয়ে নেওয়া হলো বুলডোজার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি। ঠাকুরগাঁওয়ে মিছিলে দুপক্ষের সংঘর্ষ। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনা পেলেই ব্যবস্থা, জানালেন আইনমন্ত্রী। আগামী সংসদ অধিবেশনেই পদক্ষেপ নেবার তাগিদ সাবেক আইনমন্ত্রীর। সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগ্য এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে তুলে নেয় তাকে। পলাতক প্রকৃত আসামি। এবং প্রাথমিক শিক্ষার বইয়ে নানা অসঙ্গতি নিয়ে তোলপাড়। দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা, বলছেন শিক্ষাবিদরা। কোনো ধারণাই নেই বোর্ড চেয়ারম্যানের। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।